করছেন, ডিসিশন নিচ্ছেন। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে, তো যেরকম যেরকম দায়িত্ব তো আমি সেটা করবো। নির্দিষ্ট কি কোনো দায়িত্বের কথা আপনাকে এখনো কোনো কথা হয়নি, সেই ব্যাপারে হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। মানে এতদিন বাদে আবার মানে অমিত শাহ একদম সরাসরি আপনার সঙ্গে কথা এবং এরকমভাবে একটা বার্তা দিলেন, কি বলবেন এই গোটা মানে অনুভূতিটা কি? বার্তা দিলেন বলে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। মানে এতদিনে বুঝলো যে বিধানসভা নির্বাচন হাতে একেবারে সময় কম। আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা, এটা তো মানতেই হবে। আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন সব থেকে বেশি আসন বিজেপি পেয়েছে। না ঠিক আছে, সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে, তো সেই জন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে, অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না। নির্বাচন আসুক, সব দেখতে পাবেন, আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে। প্রাপ্ত হয়ে গেছিলেন দিলীপ ঘোষ আবারও মানে এই জায়গায় ভোটের ঠিক আগে, এটা কি কৌশল? আমি জানি না ব্রাত্য কি ব্যাপার। যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। মানে ভোটের জন্য কি সবাই একসঙ্গে হলেন? নির্বাচনে তো বটেই, সবাইকে লাগেই। তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন, বাকিটা সঙ্গে থাকেন। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। দেখলাম যে একটা জেলা, আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। বাংলায় বিজেপিকে জিততে গেলে কি দিলীপ ঘোষকে লাগবেই? সবাইকে লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে, কষ্ট করে, মার খেয়েছেন, জেল খেটেছেন, তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে। দেখলাম পার্টির তরফ থেকে একটা তালিকা তৈরি করা হয়েছে জেলা ওয়াইজ প্রচারে, এবং সেখানে আপনারও শিডিউল দেখা যাচ্ছে। তাহলে কি আপনি আবার কাল থেকে জেলা ওয়াইজ পার্টি? আমাকে কিছু বলা হয়নি। আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি আজকে, বসে একটু কথা বলবো, উনি কী চাইছেন আমার কাছ থেকে। তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করব। আপনার দল আপনাকে এতদিন ধরে সেইভাবে কাজে লাগায়নি, হঠাৎ করে ভোটের আগেই এটা কি স্বার্থের জন্যই করা হচ্ছে? লাগায়নি মানে লাগাবার সুযোগ ছিল না। আমাকে সর্বভারতীয় দায়িত্ব আসলে আমি অন্য রাজ্যে গেছি, 5-6টা রাজ্যে গিয়ে সব বুক সশক্তিকরণের কাজ করেছি। আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম। তো গত 1-1.5 বছর ধরে আর যে সংগঠন চলেছে, বিভিন্ন রকম সাংগঠনিক কাজ, নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে, তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না, কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই। তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সম্বন্ধে ভেবেছেন, তারা বলেছেন, এখন শুরু হবে। এখন পার্টির যা চেহারা আপনি আসার পর, তাতে মনে হচ্ছে তৃণমূলের সঙ্গে লড়াই করবার জন্য বিজেপির ক্ষেত্র প্রস্তুত হয়েছে এই বাংলায়? বিজেপি একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে। আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রধান বিরোধী দল করে। হ্যাঁ, গতবার আমরা সরকার গঠন করতে পারিনি, কিন্তু যথেষ্ট ভালো ফল, ঐতিহাসিক ফল করেছি। গত 30-40 বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল? বিজেপিগুলোকে একবারে ক্লিন চিট দিয়েছে, তোমরাই আগামী দিনে আছো। হ্যাঁ, এবার আমাদের দায়িত্ব কেন্দ্র, রাজ্য, বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা। দিলীপ ঘোষকে বিভিন্ন রকমভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল দলের ভেতরে, দলের বাইরেও। বড় দিলীপ ঘোষকে, এটাই তো রাজনীতি, কোণঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া। তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনের পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি। আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। আপনার ইম্পর্টেন্স কোথাও না কোথাও কর্মীরা তারা একটা প্রেশার তৈরি করেছেন, দল বাধ্য হয়েছে, আপনি কি মনে করেন? আমি জানি না কে প্রেশার তৈরি করেছে। আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি, যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি, সাফল্য এসছে। তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন। অমিত শাহ যে লক্ষ্যমাত্রা দিয়েছেন 2/3, সেটা কি? লক্ষ্যমাত্রা সবসময় বড়ই থাকে, আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি, আর সেটাই হবে এবারে।
দিলীপ দা, 26-এ ক্ষমতা দখল কি সম্ভব? এখনো পর্যন্ত যা সংগঠনের অবস্থা এই মুহূর্তে। অসম্ভব কি আছে পৃথিবীতে? ত্রিপুরাতে কোনোদিন আমাদের এমএলএ জিতিনি, ডাইরেক্ট ক্ষমতায় এসেছি। আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি। রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন, তারা পরিবর্তন চান। সুযোগটা বিজেপি নিচ্ছে। যাদের সঙ্গে সংঘাত বলা হয় রাজনৈতিক মহল মলেন দলের মধ্যে, সবাই কি আপনারা একসাথে আবার ভোটের ময়দানে? আমি জানি না কার সঙ্গে কী সংঘাত, আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয়। আমার তো লড়াই টিএমসির সঙ্গে। দাদা লাস্ট প্রশ্ন, প্রাসঙ্গিক হয়ে দিলীপ ঘোষের আগামী দিনের লক্ষ্য কি হবে? বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক দিলীপ ঘোষ। গতকালই আমরা জানি শাহী বৈঠক হয় এবং শাহী বৈঠকের পর আজ থেকেই আবার ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, প্রিয়াঙ্কা কথা বলছে আপনার সঙ্গে। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দলকেই একমুখী লড়াইয়ের বার্তা দিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বলছেন বিরোধী দল হিসাবে রাজ্যে ঐতিহাসিক ফল করেছে বিজেপি। আপনারা কিভাবে দেখছেন? তো দিলীপ ঘোষের আপনাদের দেওয়া ইন্টারভিউটা সত্যি শুনতে আমার একটা বাংলার প্রবাদ মনে পড়ছিল, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না। যে বিজেপি দিলীপ ঘোষকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কার্যত নিজের জেতা সিট থেকে হারা সিটে দাঁড় করিয়ে হারিয়েছে। যে দিলীপ ঘোষের আমলে 2টো এমপি দল থেকে 18টা এমপি হয়েছে, সেই দিলীপ ঘোষ বিজেপিতে কোন ভাষা এমনই যে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী বিজেপির সর্বোচ্চ নেতা সভা করতে এলে মঞ্চে ডাক পাওয়া তো দূর, এমনকি আমন্ত্রণ পত্রটুকুও পান না। সেই দিলীপ ঘোষের কাতর মিনতি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি জানি না যে মন্দিরে বসবার সুযোগ দিলীপ ঘোষ পাবেন কিনা, কিন্তু মন্দিরের দেবতা তো দিলীপ ঘোষের দলের উপর প্রসন্ন নন। মন্দিরের দেবতা অরূপবাবু, দিলীপ ঘোষ এও বলেছেন যে পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে, তৃণমূলের অপশাসন চলছে। পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে কি দেয়নি সেটা দিলীপ ঘোষ ঠিক করবেন না, সেটা বাংলার মানুষ ঠিক করবে। এবং বাংলার মানুষ ঠিক করে বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বারবার চায়। আর দিলীপ ঘোষের কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা দিলীপ দাকে ক্ল্যারিফাই করতে হবে। কারণ উনি কদিন আগেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করে বলেছেন যে এখানে এই মন্দির তৈরির ফলে আরো বেশি করে মানুষ আসবেন এখানে দেখতে, দীঘায় পর্যটনের প্রসার আরো বাড়বে, অর্থনীতি উন্নতি হবে। দিলীপদা কোন স্ট্যান্ডটা দিলীপদা সঠিক স্ট্যান্ড সেটা দিলীপদা আগে ভালো বলতে পারবেন। তবে এটা ঠিক, দিলীপ ঘোষ বিজেপির অন্যতম সফলতম সভাপতি ছিলেন, সেই দিলীপ ঘোষ দলেই ব্যস্ত। এখন নিজের দলে কলকে পাওয়ার জন্য ভোটের আগে সব দলই চেষ্টা করে তার ফুল স্ট্রেংথকে কাজে লাগাচ্ছে। দিলীপ ঘোষের কপালে সেই টিকিট ছেড়ে কিনা সেই দিকে আপনাদের সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবে নজর থাকবে। তবে আমরা উপভোগ করছি দিলীপ ঘোষের এই কাতর কাকুতি মিনতি, যে একটা দলের সর্বোচ্চ নেতা তাকে এইরকম করুণ দশায় এদিকে পড়তে হয়েছে। সেটা ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।